তোমার অন্তরে যেটা তোমার আছে সেটা তুমি বাইরে প্রকাশ করো। কারণ জীবন একটাই। আমার আলিয়া নামটা পছন্দের নয় একবারই। বাবা অনেক অ্যাডজাস্ট করতে চেয়েছিল কিন্তু হয়নি জিনিসটা। রাস্তাঘাটে শুনতে হয়েছে যে হাফ লেডিস মেয়েলি সে আছে ভিজুয়াল আর্ট নিয়ে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছেটাই আছে। বাবাকে একটাই কথা বলবো যে একটু সাপোর্ট করলে হয়তো আমি আরো ভালো করতে পারবো। শৈশবে তার নাম রাখা হয়েছিল অনুভব, কিন্তু ক্রমশ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন তার শরীর আর মনের পরিচয় এক নয়। সমাজ তাকে একভাবে দেখতে চাইলেও তার মনের মধ্যে ক্রমশই জন্ম নিচ্ছিল এক অন্য সত্তা, আলিয়া। লড়াইটা সহজ ছিল না। সামাজিক নানান কটূক্তি, পরিবারের প্রত্যাখ্যান, আর্থিক অনিশ্চয়তা কিংবা একাকিত্ব, এই সবকিছুর সঙ্গে লড়াই করে তিনি নিজের পরিচয়ে বাঁচার চেষ্টা করেছেন। এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একমাত্র তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী হিসেবে 65% নম্বর পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। নাচ, আঁকা, মূর্তি গড়া আর তার নিজের স্বপ্নকে নিয়ে বাঁচার চেষ্টা, এই লড়াইয়ের গল্পটা আজ অনেকের কাছেই অনুপ্রেরণা। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা জানবো আলিয়ার জীবনের অনেক না বলা কথা এবং তার আগামীর স্বপ্নের কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমার সঙ্গে এই ফ্রেমে আজকে রয়েছেন আলিয়া। নমস্কার, স্বাগত জানাই অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার সাফল্যের জন্য অভিনন্দন। আজকে তোমার মুখ থেকেই শুনবো তোমার জীবনের নানান জানা অজানা গল্প। একটু প্রথমেই জানতে ইচ্ছে করছে, তুমি প্রথম কবে বুঝতে পারলে যে তুমি বাকিদের থেকে বেশ খানিকটা আলাদা? যখন আমার বয়স 9-10 তখন থেকে আমি ফিল করতে পারি যে আমি আর বাকি 5জন বাচ্চার মতন নয়। আমার মেয়েদের জিনিস ভালো লাগতো, মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে, মেয়েদের সঙ্গে খেলনা বাটি খেলতে, যেগুলো করে থাকে ওইগুলো আমার এখনো অবধি, আজ অবধি আমি এখন অবধি মাঠে গিয়ে ব্যাট বল ধরে দেখিনি যে কিরকম ফিল হয়। এখনো অবধি বুঝতে পারি না ব্যাট বল ক্রিকেট খেলাটা কিরকম হয়। তো সেখান থেকে আমি তখন থেকে বুঝতে পারি যে আমি আর বাকি 5জন বাচ্চার মতো নয়। তখন আমি ভয়ে বলতাম না কাউকে যে পরিবার বা আমার ফ্যামিলি কিভাবে নেবে। তখন আমার মা ছিলেন, তো সেই ভয় আর বলে হয়ে ওঠা হয়নি। পরবর্তীকালে এটাকে ফ্যামিলিতে বলেছি, আমার মা এক্সপায়ার হয়েছেন, তারপরে এটা বাবার সঙ্গে ডিসকাস করেছিলাম। তো সেখান থেকে আমি বুঝতে পারি, মানে মিনিমাম 10 বছর বয়স থেকে আমি বুঝতে পারি যে আমি আর বাকি 5জন বাচ্চার মতো নয়। বাবাকে যখন প্রথম নিজের সম্পর্কে বললে তখন তার কাছ থেকে কি প্রতিক্রিয়া পেয়েছিলেন? তার কাছ থেকে পজিটিভ থিঙ্কিং কিছুই পাইনি। প্রথমেই বলেছিল যে এইসব জিনিস আমাদের মতো ফ্যামিলি থেকে হয় না, হবে না। যেহেতু বাবা সিভিল কন্ট্রাক্টর, 5জন মানুষের সঙ্গে মিশে কাজ করতে হয়, তো সেহেতু বলেছিল যে আমার সম্মানটা তুমি মাটিতে মিশিয়ে দেবে। তো সেখান থেকে বাবা সাপোর্ট করেনি, এখন অব্দি সাপোর্ট বাবা করেননি। অনুভব থেকে আলিয়া হয়ে ওঠার যাত্রাপথটা এবার একটু শুনতে চাই। আমি 10 বছর বয়স থেকে ফিল করতে পারি যে আমি আর বাকি বাচ্চাদের মতন নয়। তো সেই সময় সেরকমভাবে শুধু টোন টিটকারি শুনতে হয়েছে, স্কুলেও শুনতে হয়েছে, রাস্তাঘাটে শুনতে হয়েছে যে হাফ লেডিস মেয়েলি, এরকম অনেক ধরনের অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু সেগুলো তখন হয়তো আমার বুকে লাগতো, কষ্ট হতো যে আমাকে এরকম বলার কারণটা কি। দিয়ে আস্তে আস্তে যখন বড় হলাম, আমার মা মারা যায় 2019 সালে। তখন ক্লাস 7-এ পড়ি। তারপরে যেমন ভাবে চলছিল জীবন সেরকম ভাবে চলছিল। লকডাউন পড়ে গেল মাঝখানে। লকডাউনের সময় ঘরেই ছিলাম, ঘরেই থাকতাম বেশিরভাগ সময়। তো সেখান থেকে ফেসবুক স্ক্রল করে করে দেখতাম যে এরকম অনেকে আছেন। যেমন সেই সময় প্রথম আমি দেখি মানবী বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের মানবী ম্যামকে দেখি। ওইখান দেখে দেখে বুঝতে পারি যে আমি যেটা করতে চাইছি সেটা আমি একা নয়, আরো এরকম সমাজে আরো অনেকে আছে। তো সেখান থেকে একটু সাহস হয়েছিল সেই মুহূর্তে। তো সেই জিনিসটাকে তাও লুকিয়ে রেখেছিলাম, বাবাকে বলিনি। বাবা বুঝতে পারতেন কিন্তু বাবাকে বলা হয় বলিনি ভয়ে। দিয়ে যখন আমি ক্লাস 9-এ রেজিস্ট্রেশন করেছি, তারপরে তার আগে বাবার বিয়ে হয়ে গেছে, বাবা আলাদা সেপারেট হয়ে গেছে তখন আমার স্টেপ মমের সঙ্গে সেপারেট হয়ে গেছে। তখন আমি আমার ঠাকুমাকে নিয়ে আমি আমার নিজের যেটুকু আর্নিং করতাম, ড্রয়িং শেখাতাম, তার সঙ্গে সঙ্গে
ক্রাফটের কাজ, প্রতিমার কাজ, হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো হয় ওগুলো করতাম। তারপরে যে সুতির কাপড়ের উপরে যে হ্যান্ড পেন্ট ফেব্রিক দিয়ে যে পেন্টগুলো হয় ওগুলো করে যে আর্নিংটা করতাম, সেখান থেকে আমার নিজের খাওয়া, পেট চালানো, সঙ্গে পড়া, আর যে পরনের যে কাপড় সব ওগুলো থেকে আমার হতো। ওখান থেকে তখন আমি চেঞ্জ করিনি, তখনও আমি আমার মেডিকেল প্রসেসিং স্টার্ট করিনি। মাধ্যমিক দিলাম এরকমভাবে, মাধ্যমিক দিয়েছি ঘর থেকে, আমার নিজের বাড়ি থেকে মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক দেওয়ার পরে তখন আমি বাবাকে ফুলফিল ক্লিয়ার করে বলি যে আমি আমার জেন্ডার চেঞ্জ করতে চাই। তখন বাবা একটা কথা বললো যে এইসব জিনিস হয় না, হলো ফালতু জিনিস। তুমি, বাবার একটা কথা কি এসেছিল, বাবা বলেছিলেন তুমি যার জন্য চেঞ্জ করতে চাইছো সে তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। বাবা এই জিনিসটা ভুল, বাবা ভেবেছিল হয়তো আমি কারোর সঙ্গে রিলেশনশিপে আছি, তো বাবাটা ভুল ভেবেছিলেন। সেখানে বাবাকে তখন বলেছিলাম যে আমি কারোর জন্য চেঞ্জ না, আমি আমার নিজের জন্য চেঞ্জ করতে চাই, নিজের জন্য। তো তখন বাবা মেনে নেননি। তখনও ঘরে ছিলাম আমি, দিয়ে ঠাকুমার সঙ্গে ছিলাম। দিয়ে মাঝখানে ঠাকুমা মেনে নিয়েছিলেন যে তুমি যেটা চাও সেটা করো, ভালো। বাবা ঠাকুমাকে উল্টো বুঝিয়ে তখন ঠাকুমা আমার বিপক্ষে গিয়ে দাঁড়ায়। তখন সে মুহূর্তে আমি আমার মাসির বাড়ি বাছুরডোবাতে, তিয়ালিশাও, ওখানে গিয়ে আমি উঠি। মাধ্যমিক তখন হয়ে গেছে, রেজাল্ট আউট আউট হয়নি। তখন আমি প্রথমে গিয়ে করেছি কি, আমাদের কলকাতায় বাঙ্গুরে ডক্টর রূপা তালুকদারের কাছে গিয়ে সাইকোলজি রিপোর্ট দেখিয়েছিলাম, সাইকোলজি দেখিয়েছিলাম। ওখানে যেটা আমি চেয়েছিলাম সেটাই আমার রিপোর্টে ছিল। আহ, আমি চেঞ্জ করতে চেয়েছিলাম, ওই চেঞ্জের কথাটা পুরো উল্লেখ করা আছে ওখানে। তো সেই রিপোর্ট নিয়ে আমি ঝাড়গ্রাম ননিবালা বিদ্যালয়ে আমি 11-এ ভর্তি হই। ওখানে যেটা নাম না নিলেই নয়, আমাদের স্যার সুব্রত স্যার, সুব্রত দে, আর আমাদের এখন বর্তমান প্রধান শিক্ষক যিনি আছেন, ওনারা খুব হেল্প করেছেন আমাকে। হয়তো না, ওনারা না থাকলে হয়তো আমি হয়তো ভর্তি হতে পারতাম না হয়তো। আর বাকি স্যার ম্যামরা খুব সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের ক্লাসের হিস্ট্রি ম্যাম, উনিও খুব আমাকে হেল্প করেছেন, এখন অবধি হেল্প করেন, এখন অবধি ভালোবাসেন, সব স্যার ম্যামরাই ভালোবাসেন এখন অবধি। আর স্কুলে আমাকে কোনোদিন ট্রোল হতে হয়নি। কেন? আমাদের হেড স্যার যিনি আছেন তিনি বলেছিলেন যে তুমি যদি কোনোদিন ট্রোল হও আমাকে বলবে, সেই স্টুডেন্টের বিপক্ষে গিয়ে আমরা এগেনস্টে তাকে স্টেপ নিব, তাকে দরকার বলে টিসিও দিয়ে দেবো স্কুল থেকে। সেখান থেকে আমার ট্রোল হতে হয়নি। হ্যাঁ, হয়েছে কিরকম, হয়তো স্কুলের বাইরে বেরিয়েছি, তখন হয়তো স্কুলের বাইরে বেরোনোর পর হয়তো ছেলেরা খুব কম বলেছে, বান্ধবীরাই, আমার দুটো বেস্ট ফ্রেন্ড আছে, তারা ছাড়া অনেকে অনেক কিছু বলেছে, এখনো বলে। ক্লাসে হয়তো আমি যেদিন স্কুল যাইনি সেদিন হয়তো আমার বান্ধবীরা গিয়েছে, তারা শুনেছে যে এরকম এরকম কথা বলছে আমার নিয়ে, ওরাও কষ্ট পেয়েছে। তো সেখান থেকে, স্কুল থেকে অতটা কষ্ট হয়নি। আর এমনি আমাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যখন আদার্স আমি যেখানে যেই সব জায়গায় যেতাম সেই সব জায়গায় আমাকে অনেক শুনতে হয়েছে, অনেক ট্রোল হতে হয়েছে। হ্যাঁ, হাফ লেডিস কি ছিল, কি হয়ে গেল, ছেলে ছিল, ছেলেটাই ভালো ছিল, কেন হতে গেল এমনি, এমনি সেমনি করে অনেক কিছু শুনতে হয়েছে। তো সেখান থেকে আজ এখানে দাঁড়িয়ে আছি, অনেক স্ট্রাগল করেছি, দিয়ে এখানে আজ পৌঁছেছি। ছোটবেলার কথা নিশ্চয়ই মনে পড়ে, সেই সময়ের দিনগুলোর কথা একটু বলো। সে সময় বলতে ছোটবেলায় আমি বড় হয়েছি আমার মামা বাড়িতে। তো তখন মামা, যে দিদা দিদা দাদু মামা, মা, বাবা তো বাড়ি থাকতেন, বাবা বাইরে কাজ করতেন। তো সেখান থেকে আমি কোনোদিন আমাকে অভাব বুঝতে হয়নি যে আমি অভাবে বড় হচ্ছি বলে। আমি সানিপাইন স্কুলে পড়েছি, ওইখানে স্যার ম্যামরাও খুব ভালো ছিলেন, আমাকে আমার মা ছাড়তে যেতেন, মাই যেতেন বেশিরভাগ সময় ছাড়তে, আমাকে দিদাও যেতেন ছাড়তে মাঝে মাঝে। তো সেখানে অনেক বন্ধু বান্ধব ছিল, ভালো ভালো অনেক স্মৃতি রয়েছে ওখানে স্কুলের। সে স্যারও এখনো আমাকে ভালোবাসেন স্যার। তো সেখানে একটা বন্ধুর নাম মনে আছে এখনো, হৃদয়। তো ওর সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, এখনো, এখন যোগাযোগ হয় না, কারণ এখন যেহেতু ও আলাদা প্রফেশনে, আমি আলাদা প্রফেশনে আছি, সেহেতু যোগাযোগ হয় না। ম্যামদের কথাও মনে পড়ে, কিন্তু ম্যামদের সঙ্গে যোগাযোগ হয়ে ওঠে না। তো ছোটবেলাটা ভালোভাবে কেটেছে, ছোটবেলা ভালোভাবে কেটেছে। মামা বাড়িতে আমি রয়েছি 13 বছরের কাছাকাছি। মা মারা যান 19 সালে। তারপর সেখান থেকে দিদা মারা গেছেন, প্রথমে দিদা মারা গেছেন 2017 সালে। তার 4 বছর, 17-16 সালের শেষের দিকে মারা গেছেন, 17 সালের দিকে। তার 4 বছর পরে মা মারা যায়। তো দিদা মারা যাওয়ার প্রথমে আমার জীবনে প্রথম একটা ধাক্কা। দিদাকে খুব ভালোবাসতাম, দিদাও খুব ভালোবাসতাম আমাকে। তো সেটা প্রথম ধাক্কা একটা। ওই ধাক্কা খাওয়ার পরে সেরে উঠতে না উঠতে, তখন ক্লাস 4-এ পড়ি, দিদা মারা যায়। ওই ধাক্কা সেরে উঠতে না উঠতে ক্লাস, আমি 5-এ উঠলাম, হাই স্কুল, একটু বড় হয়েছি। তখন থেকে বুঝতে পারলাম যে আমি একটু অন্য বাচ্চাদের থেকে অনেকটা আলাদা। বায়োলজিক্যাল বাচ্চারা যেরকম, ছেলেরা যেরকম খেলাধুলো পছন্দ করে, যেরকম থাকতে পছন্দ করে, সেই জিনিসটা আমার কোনোদিনই হয়নি। যেহেতু আমি
চার দেওয়ালের মধ্যে বড় হয়েছি, সেহেতু মাঠের জিনিসটা আমি কোনোদিন দেখিনি। মাঠ কি, মাঠের মধ্যে খেলতে গেলে কি মজা হয় দেখিনি কোনোদিনও। তো সেখান থেকে আমি ক্লাস 5-এ ভর্তি হলাম। আমাদের বাণিজ্য স্কুল থেকে ওখানে 5-এ ভর্তি হয়েছি। ওইখানে কোয়াইট স্কুল। ওখানে ট্রোলিংয়ের মুখে পড়েছি, এমনকি ওই স্কুলের স্যাররাও আমাকে ট্রোল করেছেন। স্যারের নাম মনে নেই, উনি জিওগ্রাফি স্যার ছিলেন। উনি আমাকে বলেছিলেন, তখন আমার চুল, আমি তখন ক্লাস 9-এ পড়ি এরকম, চুলটা আমার তখন, তখন থেকে আমি চুল রাখাটা আমি শুরু করি। তখন আমার স্যার বলতেন, চুল রেখেছো, কালকে তো ফুল গুজে আসবে। আমিও তখন প্রতিবাদ করতাম যে হ্যাঁ স্যার, আপনি কিনে এনে দেবেন, তাহলে লাগিয়ে নেবো। আমি সব দিনই প্রতিবাদ করতে ভালোবাসি। আমি কোনোদিন যে কেউ আমাকে কথা শুনিয়ে দিল, আমি এখানে চুপ করে চলে আসলাম, আমি কিছু না কিছু বলবো তাকে। হয়তো তার মতো করে হয়তো বলতে পারবো না, কিন্তু তাকে অসম্মান করতে পারবো না, কিন্তু আমাদের যে কালিটা ছিটানো হয় সেটা যেন আমি মুছে দিয়ে আসতে পারি ওখানে, এরকম ব্যাপারটা ছিল। স্যাররাও আমাকে ট্রোল করেছে অনেক সময় ওখানে। তো স্যারগুলোর নাম বলবো না। তো ওইখান থেকে মাকে হারাই, তারপরে মাকে ক্লাস 7-এ হারাই। তারপরে 7-এ হারানোর পরে আমি ওখানে ছিলাম, মামা বাড়িতে 1 বছর ছিলাম। দিয়ে মামা বাড়ি থেকে আমি আমার নিজের বাড়ি, যে ঠাকুমা বাড়ি যেখানে বামদায়, তো ওখানে যাওয়া আসা করতে শুরু করলাম। তো ওখান থেকে সেই সময় আমি স্টার্টিং করি আমার বিজনেস, প্রতিমার বিজনেস স্টার্টিং করি। তো সেখান থেকে তখন যাওয়া আসা করতে করতে মাঝখান থেকে মানে ডিস্টেন্স হয়ে গেছিলো বলে যাওয়া আসা হতো না খুব একটা। তো সেখান থেকে একদিন হঠাৎ গিয়ে দেখি আমার মামা বাড়ির লোকরা তালা লাগিয়ে দিয়েছে। আমরা যে রুমে থাকতাম উপরে দোতলায়, তালা লাগিয়ে দিয়েছে। তো কারণ কি, আমাদের তালা ছিল, আমাদের তালা ভেঙে করে অন্য তালা লাগিয়ে দিয়েছে। তো সেখান থেকে তখন পাড়া প্রতিবেশীকে ডাকা হয় যে কেন এরকম করা হয়েছে, ক্লাবের লোককে ডাকা যায়, কেউ কিছু প্রতিবাদ করেনি। তখন মামা বলেছিলেন যে যদি নিয়ে যাওয়া হয় জিনিস, তাহলে একদিনে নিয়ে যাও, না হলে নিয়ে যেতে হবে না কিচ্ছু। তো সেই মুহূর্তে, সেই দিনে আমরা গাড়ি কি রিজার্ভ করবো, কিভাবে নিয়ে যাব, যেহেতু আমরা যেখানে থাকি সেখানে সেরকম স্পেস নেই জিনিসপত্র রাখার। তো সেখান থেকে সেই সময় সেই মুহূর্তে ডকুমেন্টস গুলোই শুধু নিয়ে আসা হয়েছিল, বাকি জিনিস আমাদের একটা লকার ছিল, লকারের মধ্যেও গোল্ডের জিনিস ছিল, তো সেই লকারটাও ভেঙে দেওয়া হয়েছে। লকারটাও ভেঙে দেওয়া আছে, লকারের মধ্যে যে গোল্ডের জিনিস ছিল সেগুলো সব কটা পাইনি, 2-1টা জিনিস পেয়েছি, বাকিগুলো নেই। তো সেগুলো কোনো কিছু আর থানায় কেস করা বা ওই দিকে আর যাওয়া হয়নি। বাবা বলছেন দরকার নেই, যদি থাকে কপালে তুমি করে নিতে পারবে। তো সেখান থেকে চলে আসা হয় এখানে এসে, ঠাকুমার বাড়িতে এসে এখানে ওই কষ্টে মষ্টে দিন যাপন। একটা মাটির বাড়ি, তারপরে অ্যাসবেস্টারের ছাউনি, এইভাবে থাকা শুরু হয়। সেখান থেকে নিজের ব্যবসা স্টার্ট করলাম, ব্যবসা ভালো চলছিল মোটামুটি। তো তারপরে আস্তে আস্তে মার্কেটিংটা ভালো ধরেছিলাম, প্রতিমার কাজে মার্কেটিংটা। কিন্তু প্রতিমার কাজে মার্কেটিং আমাদের ঝাড়গ্রামে গোড়া প্রধান প্রথম ঠাকুর দিয়েছে, গোড়া প্রধানকে। ওনাকে ঠাকুর দিয়েছিলেন, ঠাকুর টাকা দেন। এমনও দিন গেছে, অনেকবার যাওয়া আসা করেছি, টাকা তো দেওয়ার কথা নাম নেই, আজ দেবো কাল দেবো করে করে এরকম, হয়তো আমার সঙ্গে সঙ্গে হয়তো আর অনেকের টাকা হয়তো উনি খেয়ে নিয়েছেন। তারপরে আমাদের বর্ণালী ক্লাব, আমাদের অদ্রিজা ক্লাব, এসব ক্লাবে আমি দুর্গাপুজোর প্রতিমা দিয়েছি। এমনি আদার্স যেগুলো বাড়িতে পুজো হয়, কালী পুজো, গণেশ পুজো, ওগুলো অনেক ছিল, মোটামুটি মার্কেটিং ভালো ছিল। দিয়ে তারপরে আমি যখন সে সময় ফিল করছি, আমি ফিলের মধ্যে আছি যে আমি নিজেকে চেঞ্জ করব, আমি একটু আলাদা ধরনের। বাবাকে তখন বলা হয়ে ওঠে, মানে বাবাকে বলা হয়নি তখন অবধি। দিয়ে তারপরে যখন আমি মাধ্যমিক দেবো, মাধ্যমিক দেওয়ার আগে 9-এ যখন রেজিস্ট্রেশন হয়ে যায়, তারপরে পরে বাবা সেপারেট হয়ে যায়। বাবা সেপারেট হয়ে যায়। দিয়ে ওখান থেকে বাবা কোনো যোগাযোগ করতো না, আমি কি খেয়েছি কি খাইনি, কোথায় আছি কেমন আছি, ফোনও করতেন না। তো সেখান থেকে আমি মাধ্যমিক দিই একা একা। তখন ঠাকুমার সঙ্গে মাঝখান দিয়ে একবার কথা কাটাকাটি হতে ঠাকুমাও চলে গেলেন বাইরে কলকাতায়। ঠাকুমা যেগুলো হয় না ঘরে, কুকের কাজ করেন এবং দেখাশোনার কাজ করেন, হাউসকিপিং এর কাজ করেন। তো চলে গেলেন ঠাকুমা, ওখানে ছিলেন প্রায় 1 বছর। তখন আমি এই 1 বছর আমি একা, না আমি আমার মাসিকে পেয়েছি, না আমি আমার বাবাকে পেয়েছি, না আমি আমার ঠাকুমাকে পেয়েছি। তখন ওইভাবে আমি মাধ্যমিক দিই। মাধ্যমিক দেওয়ার আগে ঠাকুমা আসেন। তখন মাধ্যমিক দেওয়ার আগে যে টেক্সট হয়ে গেছে মাধ্যমিকে, তারপরে বাবাকে আমি বলি। বাবাকে বলা হয়নি, বাবাকে না বলেই আমি সেই বছর প্রথম আমি, তখন আমার চুল লম্বা লম্বা হয়ে গেছে, আমার চুল লম্বা লম্বা হয়ে গেছে, সেই বছর আমি প্রথম খড়গপুরে গিয়েছি শাড়ি পরে। তো সেখানে বাবা দেখেছে, দেখে করে বাবা অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছেন। হ্যাঁ তুমি এই হয়ে গেলে, যেগুলোকে সমাজের লোক যেটা যেটা বলে, আদার্স মানে যারা ছেলে থেকে মেয়ে হচ্ছে তাদেরকে বলে যে তুমি হাফ লেডিস হয়ে গেলে, তুমি হিজড়ে হয়ে গেলে, বাবাও বলেছে। এটাও আমার এখনো মনে আছে, এখনো
শর্ট করে রাখা আছে, হোয়াটসঅ্যাপে SMS করেছিলেন, ওগুলো এখনো আছে। তো সেই সময় আমি কিছু বলিনি, আমি সেই সময় ভয়ে ভয়ে এসেছি বাড়িতে, যে বাড়ি থেকে যদি আমার বার করে দেওয়া হয় তাহলে আমি যাবো কোথায়। দিয়ে বাড়িতে আসলাম, পুজোটা পেরিয়ে গেল, দশমীর দিন বাবা এসেছেন। দশমীর দিন বাবা বাবা আসলেন, এসে বললেন, হ্যাঁ তুমি এগুলো ঠিক করছো না, আমার সম্মান নিয়ে তুমি খেলা করছো, আহ, এইসব জিনিস করা চলবে না এখান থেকে। আর তুমি যার জন্য তুমি চেঞ্জ করবে বলছো সে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। বাবা এই জিনিসটা ভেবেছিলেন যে হয়তো আমি অন্য কারোর জন্য চেঞ্জ করতে চাইছি। তো বাবাকে বুঝিয়েছিলাম যে এটা আমি আমার জন্য করতে চাইছি, অন্য পাঁচজনের জন্য নয়, আমার নিজের নিজের স্যাটিসফাইয়ের জন্য করতে চেয়েছি। তাও বাবা বুঝেননি, তখন বাবা রাগের মাথায় বললেন, তুমি যা খুশি পারো করো, তোমাকে আমি সাপোর্ট করবো না, তুমি তোমার যা ইচ্ছে তুমি তোমার আর্নিং, তোমার টাকায় তুমি তোমার করো। দিয়ে বাবা আবার চলে গেলেন, দিয়ে ফোন টোন করে না, ফোন টোন করে না। লক্ষ্মী পুজোর দিন আমি গেছি তখন বর্ণালী ক্লাবে ঠাকুরের অর্ডার নিতে, কালী পুজোর। আহ, আমি ঘরে এসে দাঁড়িয়েছি, আমার পাশের বাড়ির একজন দিদা বলছে, দিদাকে ফোন করেছে বাবা, দিদাটা ছুটে এসে বলছে তোর বাবা বিষ খেয়েছে। বাবা বিষ খেয়েছে। আমি তখন ভয় পাচ্ছি যে হয়তো আমি এই চেঞ্জের জন্য হয়তো বাবা বিষ খেয়েছে। তখন আমি ঠাকুমাকে ক্লিয়ার করে বললাম যে হ্যাঁ, এই বিষ খাওয়ার কারণটা হয়তো এটা হতে পারে যে আমি, ঠাকুমা তার আগে জানতো না জিনিসটা। তখন ঠাকুমা আমায় পুরো খুলে করে বলি যে এরকম আমি চেঞ্জ করবো বলেছি, বাবাকে হয়তো বলেছি, বাবার হয়তো কষ্ট হয়েছে, বাবার সম্মানে লেগেছে, তো বাবা ওর জন্য হয়তো বিষ খেয়েছে। তো সেই মুহূর্তে আমি আর ঠাকুমা হেঁটে হেঁটে বাবা যেখানে থাকতেন সেখানে যাওয়া হলো। গিয়ে দেখি বিষ খেয়েছেন, কিন্তু তার সঙ্গে ড্রিঙ্কও করেছেন। ড্রিঙ্ক করে ওখানে চিল্লামিল্লি করছে, হ্যাঁ আমার কেউ নেই, আমার বউ নেই, আমার ছেলে নেই, আমার কোনো কেউ নেই, আমি মরে গেলে কোনো যায় আসে না। তখন ঠাকুমাও কান্নাকাটি করছিলেন যে হ্যাঁ এরকম তুইও যদি, তখন ঠাকুমাকে বলেছিলাম আমি হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে পারি, আজকের পর তুমি হয়তো আমাকে দেখতে না পারো, দেখতে পাবে না হয়তো। তখন ঠাকুমা কান্নাকাটি করছে, আমি যাবো কোথায়, তোর বাবা তো আমার খোঁজ নেয় না, তুইও আমার সঙ্গে থাকিস, তুই যদি চলে যাস তাহলে আমার কি হবে, আমি কোথায় যাবো। তো সেখান থেকে তখনও ছিলাম তখন মাধ্যমিক দিইনি, তখন মাধ্যমিক আগের কথা বলছি এগুলো। মাধ্যমিক দিলাম, ওইখান থেকে মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দেওয়ার পরে যখন দেখলাম বাবা তার কোনো খোঁজই নিচ্ছে না আমার, ঠাকুমাও আছে ঠাকুমার মতন, আমাকে ভালোবাসার মতো কেউ নেই, সাপোর্ট করার মতন কেউ নেই, তখন আমি মাধ্যমিক দেওয়ার পরে লাস্ট পরীক্ষাটা আমি আমার মাসির বাড়ি থেকে দিয়েছি। মাসির বাড়িতে চলে গেছিলাম, মাসির বাড়ি থেকে দিয়েছি। দিয়ে মাধ্যমিক দেওয়ার পর আমি আর আসিনি, আমি প্রায় 1 মাস, না 1 মাস না, 15 দিন মতো পর, মানে মাধ্যমিক দেওয়ার পরে সরস্বতী পুজো ছিল সেই বছর, 12 তারিখ না 10 তারিখ সরস্বতী পুজো ছিল, হ্যাঁ 2 তারিখ মাধ্যমিক শেষ হয়েছে, 10 তারিখ সরস্বতী পুজো ছিল। সরস্বতী পুজোর 3-4 দিন পর আমি এসেছি, এসে করে বলেছি আমি আর থাকবো না এখানে, আমার ডকুমেন্টস, আমার জামা কাপড় বেশি নিইনি, কারণ আমি জানি যে আমি ঘর ছেড়ে বেরোচ্ছি, মানে আমি এখন নিজের জীবন নিজে যাপন করবো না, নিজের ড্রেস চেঞ্জ করবো, এখন আমি রূপান্তরের পথে এগোবো। তো সে মতো জামা কাপড়ও বেশি নিইনি, দিয়ে চলে গেলাম। তখন ঠাকুমা কান্নাকাটি করছিল যে না যাস না, এখানে থাক, কিন্তু এখানে থাক, এখানে তুই এসব করিস না, তুই বাইরে যা করিস করিস। মানে ঠাকুমার কথা হচ্ছে যে তুমি পাড়াতেই থাকো, পাড়ার মধ্যে তোমার আমার সম্মান নষ্ট করো না, কিন্তু তুমি পাড়ার বাইরে গিয়ে, তুমি ঝাড়গ্রামের বাইরে গিয়ে তুমি যা খুশি করতে পারো, আমরা কেউ বাধা দেবো না। কিন্তু আমার তো সেই জিনিসটা ছিল না, আমি তো জানি আমি চেঞ্জ করবো, আমাকে সবাই চিনুক যে আমি রূপান্তরিত হচ্ছি। আমার লুকিয়ে লুকিয়ে বাঁচার কোনো ইচ্ছে ছিল না। তো সেই মুহূর্তে আমি আমার ডকুমেন্টস কিছু নিয়ে, আমার কয়েকটা জামা কাপড় নিয়ে আমি মাসির বাড়ি চলে গেলাম। মাসি সাপোর্ট করেছিল সেই সময়। মাসির বাড়ি চলে গেলাম। মাসির বাড়ি যাওয়ার পর ওখান থেকে ডান্স স্টার্ট করলাম। ড্রয়িং তো আমি কন্টিনিউ করছিলাম, আমি ডান্স স্টার্ট করলাম। ডান্স স্টার্ট করার পর এদিকে ডান্সটা আগেও স্টার্ট করেছিলাম লুকিয়ে লুকিয়ে, ঘরে ঘরে বলি। তখন ছেলে হিসাবেই আমি এক্সাম দিয়েছি, মেল হিসাবে। তারপর মাসির বাড়িতে যাওয়ার পরে আবার ডান্সটা চালু করলাম। দিয়ে ওখান থেকে প্রথমে গেলাম আমি কলকাতা বাঙ্গুরে সাইকোলজিস্ট রিপোর্ট দেখাতে। আমাকে ঠিকানাটা দিয়েছিলেন সোনাই নন্দী, ঝাড়গ্রাম। উনি আমাকে বলেছে তুই এখানে গিয়ে আগে সাইকোলজিস্টটা তুই দেখিয়ে নে। দিয়ে ওখানে গেলাম। ওখানে দেখানোর পর ম্যাম খুব ভালো, রূপা তালুকদার ম্যাম খুব ভালো। উনি খুব খুব সাপোর্ট করেছেন। যেটা আমার 4টে-5টে সেকশন করতে হতো কাউন্সেলিং, সেখানে আমার একটা সেকশনে উনি পুরো ক্লিয়ার করে বলেছেন তোমাকে আর কিছু বলার নেই, তুমি হয়তো শরীরে তুমি ছেলে, তুমি পুরোটাই বসে আছো মেয়ের মতো। তখন আমার চুল লম্বা লম্বা, হাতে নেল পলিশ, সমস্ত কিছু দেখে বলছে তুমি তো মেয়ে হয়েই গেছে, তোমাকে আমি আর কি রিপোর্ট দেবো। দিয়ে তারপরে উনি কাউন্সেলিং করলেন, কাউন্সেলিং করে রিপোর্ট পজিটিভ, আর যেটা আমি চেয়েছিলাম সেটা রিপোর্টে লেখা ছিল। তো সেখান থেকে আসলাম বাড়ি। এসে করে মাসির বাড়িতে আসলাম। এসে করে ওখান থেকে আমি আমাদের ঝাড়গ্রাম স্কুল, অসুবিধাপীঠ, ননিবালা বয়েজ, দইজুড়ি স্কুল, সমস্ত স্কুলেই আমি ফর্ম ফিল আপ করেছিলাম।
তো সেখান থেকে সোনাই নন্দী আমাকে নাম্বার দিয়েছে, বলছে তুই ননিওয়ালা বয়েজে ভর্তি হ, ওইখানে যে স্যার আছে সুব্রত স্যার, উনি খুব সাপোর্টিভ। উনি আমার স্যার ছিলেন, ওনার ওনার ছেলেও মেল মেল থেকে ফিমেল হয়েছেন, তো উনি সাপোর্ট করবেন তোকে খুব। দিয়ে স্যারের নাম্বার দিয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করে স্যারের ইয়েতেই আমি ভর্তি হয়েছি স্কুলে। তো প্রথম দিন যখন আমি স্কুলে যাই, সেই সময় আমি তো আর এত প্রসেসিং হয় বলে জানতাম না। আমি মেল ড্রেসেই গেছিলাম, লম্বা লম্বা চুল, কানের পড়া আছে, নাকের পড়া আছে, হাতে নেল পলিশ আছে। আহ, আমি মেল ড্রেসে স্কুল গেছি, পেয়ার লাইনে দাঁড়িয়েছি, পেয়ার লাইন থেকে আমাকে হেড স্যার ডাকলেন, হেড স্যারের রুমে ডাকলেন, বলছে তোমাকে টিসি দিয়ে, পুরো একবারে হট মেজাজে বলছেন তোমাকে টিসি দিয়ে দেবো, তুমি অন্য স্কুলে গিয়ে ভর্তি হবে। তো আমি বুঝতে পারিনি যে কেন, তখন আমি কান্নাকাটি করছি। তখন তোমার হেড স্যার বলছে তোমাকে ভর্তি কে করেছেন এখানে? আমি বলছি সুব্রত স্যার। বলছে সুব্রত বাবুকে ডাকুন। দিয়ে সুব্রত স্যারকে ডাকলেন, সুব্রত স্যার বলেন, বুঝালেন যে এ আর বাকি পাঁচজনের মতো না, এই ট্রান্সপোর্টায় ভর্তি হয়েছে। স্যার ভেবেছিলেন হয়তো, হেড স্যার ভেবেছিলেন হয়তো আমি হয়তো কোনো লোফার ছেলে যে লম্বা লম্বা চুল রেখেছে, কানের পড়েছে। তো তখন সুব্রত স্যার বুঝিয়েছিলেন যে না, এটা এই ট্রান্স যে ইয়েতে আছে, ট্রান্স রূপান্তর হবে, তো সেহেতু ওই ওই কোটাতে ভর্তি হয়েছে। তখন হেড স্যার খুব সাপোর্ট করলেন, বলছেন ঠিক আছে বাবু, তুমি পড়াশোনা করো এখান থেকে, আমরা খুব সাপোর্ট করবো তোমাকে। আর যদি তোমাকে কোনো স্কুলের কোনো বাচ্চা যদি তোমাকে ট্রোল করে, তোমাকে যদি কোনো টোন টিটকারি কাটে, উল্টোপাল্টা কথা বলে, তুমি সঙ্গে সঙ্গে আমাদের কাছে এসে বলবে, তার বিপরীতে আমরা তার এগেনস্টে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব, এমনকি তাকে টিসি দিতেও বাধ্য হব। সেইখান থেকে স্কুলে খুব সাপোর্ট পেয়েছি। স্কুলে হিস্ট্রি ম্যাম, জিওগ্রাফি স্যার, আমাদের বেঙ্গলি স্যার, যত আমার যে সাবজেক্ট আছে সব ম্যাম স্যাররে খুব সাপোর্ট করেছেন আমাকে। তাছাড়া এমনি আদার্স যারা কালচারের যে ম্যামরা আছে ডিপার্টমেন্টে, তারাও খুব সাপোর্ট করেছেন। আমি স্কুলে বাকি বা পাঁচজন ফিমেলদের সঙ্গে আমি ইয়ে করেছি, অনুষ্ঠান করেছি, ডান্স অনুষ্ঠান করেছি, সমস্ত কিছুই করেছি। কোনোদিন আমাকে বাধা দেওয়া হয়নি স্কুল থেকে যে তুমি করো না, তুমি ট্রান্স হয়ে তুমি কেন মেয়েদের সঙ্গে পারফরমেন্স করবে, ওদিকে কোনোদিন বাধা দেওয়া হয়নি। আর সেরকমভাবে স্কুলে কোনোদিন ট্রোল হতে হয়নি। স্কুলের স্টুডেন্টরা যে আমার বান্ধবীরা মেয়েরা, তারা স্কুলের বাইরে গিয়ে হয়তো অনেক কিছু টোন টিটকারি করেছে, এখনো অবধি করে, এখনো অবধি নিয়ে আমাকে প্রিন্সেসে চলে ওদের পিছনে পিছনে। কিন্তু কষ্ট পাই না, যে আমি জানি তো সমাজটা এরকম হয়ে দাঁড়িয়ে আছে, সমাজে লোক করবেই। সমাজে লোক ভালো মানুষও যদি হয়, একজন বায়োলজিক্যাল ম্যানও যদি হয়, ভালোটা করলে ওকে নিন্দা করবে, খারাপটা করলে ওকে নিন্দা করবে। তো সেক্ষেত্রে তো আমি অনেকটা আলাদা। তো সেহেতু ওই কষ্টটা এখন আর অতটা হয় না। দিয়ে ওইখান থেকে আমি 11-এর যখন আমার একটা ইয়ে হয় না, একটা এই 10,000 টাকা করে দেয় ফোন কেনার জন্য, সেই টাকা থেকে আমি প্রথম হরমোনের ট্রিটমেন্টের জন্য ব্লাড টেস্ট, হরমোনের ডাক্তারের ফিস আর মেডিসিন প্রথম স্টার্টিং করি। দিয়ে ওইখান থেকে আমার হরমোন থেরাপি স্টার্টিং করলাম। দিয়ে তারপরে ওখান থেকে আমি ড্রয়িং স্টার্ট করলাম। আমার যেহেতু 5th ইয়ার অব্দি আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ড্রয়িং স্কুল করেছি, ড্রয়িং স্টুডেন্ট আছে আমার, ড্রয়িং শেখাই আমি। তো ওইখান থেকে ওই আর্নিং থেকে আমি তখন মাসির বাড়িতে আমি আছি, ওইখান থেকে ওই আর্নিং থেকে আমি আমার হরমোন থেরাপি চালাচ্ছি, আমার নিজের পড়াশোনা চালাচ্ছি, তার সঙ্গে সঙ্গে যেটা সেভিংস করতে পারতাম কিছুটা রাখতাম, কিছুটা মাসিদেরকে দিয়ে দিতাম, যেহেতু আমার খাওয়া দাওয়া খরচা ওরা চালাচ্ছেন, তো সেহেতু ওনাদেরকে দিয়ে দিতাম। দিয়ে ওখানে ছিলাম আমি 11-এর শেষ অবধি আমি ছিলাম। দিয়ে 11-এর ফাইনাল হওয়ার পরে আমি মেশোর কোমর ভেঙে যায়। কোমর ভাঙতে তখন মাসি সব দিনে স্বার্থপর। তো মাসির ঘুরে বেড়াচ্ছে চারদিকে, আমি করছি মেশোর কোমর। একটা মানুষের কোমর ভেঙে গেছে মানে তার পাশে 2-3 জন থাকতে হয়, তার বাথরুম যাওয়া, তার স্নান করা, তার সমস্ত কিছু, দুজন মানুষ তো দরকারই পড়ে। তো সেখানে আমি একা রান্না করে, একা মেশোকে মেডিসিন, তারপরে সমস্ত কিছু খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে, তারপর একটা ইয়ে ছিল, পেট ছিল, ডগ ছিল একটা, তাকেও মেনটেন করা, আর মাসি ছোট মেয়ে একটা আছে, তাকে মেনটেন করা, সমস্ত মেনটেন করতে করতে পাগল হয়ে যাচ্ছে আমি সে সময়। তো সে সময় মাসি বলছে তোকে করতে কে বলেছে, তুই করিস না, তুই ছেড়ে দে। মাসি তার দিকে ঘুরে বেরোচ্ছে, মাসি কোনো ঘরের কিছু করছে না, মাসি ঘুরে বেরোচ্ছে, কিন্তু বলছে তুই করিস, তুইও ছেড়ে দে, তোকে করতে কে বলেছে। কিন্তু বিবেকে তো কোথাও আটকে গেছে যে মিশো এতটা সাপোর্ট করেছে আমাকে, তাকে আমি এখন ফেলে করে আমি চলে যাব কোথায়। দিয়ে সেই জায়গা থেকে মেশো প্রতিবাদ করেছে মাসির সঙ্গে, মাসিকে বলেছে তোমার সঙ্গে সংসার করবো না। সেই সময় মাসি আমার উপর আঙুল তুলেছে, যে এটা বলাটা উচিত নয় অন ক্যামেরায়, তবুও আমি বলবো
যে এমন জিনিসটা বলেছে যে আমি নাকি মেসোর সঙ্গে রয়েছি, যেটা আমাদের বাঙালিদের মধ্যে বেশি প্রবাদ উঠে আসে, আমি নাকি মেসোর সঙ্গে রয়েছি। তো আমি সেই সেই মুহূর্তে আমি মেসোকে বললাম যে দেখো, আমি এবার ছেড়ে যেতে তোমার বাধ্য হব, কারণ এই এখনই যদি তুমি আমাকে এরকম অপবাদ শুনতে হয়, তুমি যদি ডিভোর্স করে দাও মাসিকে, তখন তো তুমি আমাকে তখন তো মাসি আমাকে পুরো একবার খেয়ে নেবে, বলে তুই আমার সংসারটা ভেঙে দিলি। দিয়ে সেই সময় আমি তখনও বেরোবো বলে ভেবে নিয়েছি, তখন মেসো বলছে না তুই যাস না, দরকার হলে তোর মাসিকে ছেড়ে দেবো, কিন্তু তোকে তোকে আমি তোর ঘর থেকে নিয়ে এসেছি, তুই ঘর যাবি না বলেছিস, তুই এখানে থাকিস, তোকে আমি বাচ্চা মতো, আমার একটা বোন আছে আমার এজের, তো তোকে আমি তার মতো দেখি, তোকে আমি ছেড়ে দিলে তুই যাবি কোথায়, তুই তো ভেসে যাবি। তো সেই জায়গায় মেসো, আমার মাসি পর হয়ে গেলে মেসো আমার আপন হয়ে গেলে, এমন ব্যাপারটা হয়েছিল। মেসো সেখানে সাপোর্ট করেছিল। সেই মুহূর্তে মাসি আবার মেসো ফোন করে বলে, মাসি তখন বাইরে আছে, ঘরের বাইরে আছে, মাসি ফোন করে বলছে, হ্যাঁ যদি, আমার ডাকনাম ভোদন, ঠিক আছে, যদি তুমি ভোদনকে যদি তুমি বার করে দাও, তাহলে আমি তোমার সংসার করবো না, তোমার সংসার আমি করবো না, তুমি ভোদনকে নিয়ে সংসার করো। দিয়ে আমি সেই কথাটা শোনার পর আমি কাঁদতে কাঁদতে আমি ব্যাগটা গুছিয়ে নিলাম। সেই সময় আমি আমার যা ডকুমেন্টস, আমার যে কাপড় চোপড় আছে, গুছিয়ে নিলাম। দিয়ে সেই সময় আমি আহ, সেই সময় আমি বেরিয়ে আসলাম ঘর ছেড়ে। সেদিনটা ছিল মে মাসের জুলাই মাসের 4 তারিখ, বৃহস্পতিবার ছিল। সন্ধেবেলায় তখন 8টা 9টা বাজে, তখন আমাকে ঘর থেকে বার করে দেওয়া হলো। মেসো তো বার করেনি, মেসো মিথ্যে বলে লাভ নেই, মেসো বার করেনি, মাসি বললো তুই বেরিয়ে যা। না, আমি বেরিয়ে চলে আসলাম। তখনও এসে করে আমি আমার ঘরে উঠিনি। আমার ঘরের পাশে একটা ঘর আছে, একটা দিদা হয়, আমি সম্পর্কে দিদা হয়, কিন্তু আমি টিঙ্কুদি বলে ডাকি। ওই দিদার বাড়িতে গিয়ে আমি উঠি। দিদা বলেছে দেখ, কোথাও যাস না বাবু, তোকে সবাই ভালোবাসে, আমরা সবাই তোকে ভালোবাসি, তুই ঘরে ফিরে যা। দিয়ে সেই সময় আমিও একটু কষ্টে আছি, আমিও রাগে আছি যে আমি ঘরে যাব না বলেছে, সেখানে আমি ঘরে যাব কি করে। দিয়ে সেখান থেকে পরের দিন সকালবেলা ঠাকুমা ডাকলো, বলছে তুই আয়। দিয়ে আমি ঘরে গেলাম। দিয়ে বাবাকে ফোন করলো। বাবাকে বাবাকে ফোন করা হলো, ঠাকুমা ফোন করলো, বাবা আসলো। বাবা এসে কান্নাকাটি করলো, হ্যাঁ তোকে আমি বুঝতে চেয়েছিলাম, তুই আমাকে খুলে বলিসনি। তখন একটা মান অভিমান চলছিল সেই মুহূর্তে। তো বাবা বললো যাই হয়েছে হয়েছে, তুই এখানে থাক, কিন্তু তুই আগের মতো আগের জায়গায় তুই ফিরে যা। সেই সময় সেই সময় আমি বাবাকে বললাম যে দেখো, আমি 2 বছর ধরে, 1.5 বছর তখন চলছে রানিং, আমি বললাম আমি আমি আগের জায়গায় ফিরে যেতে পারবো না, কারণ আমি স্কুলে আমি ট্রান্স হিসেবে ভর্তি হয়েছি, আমার সমস্ত কিছুতে আমার ফিমেল হিসেবে আমি যাই, ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করি, তো সেহেতু আমি ওখানে ফিরে যেতে পারবো না। তো বাবা তাও বলো ঠিক আছে, তুই এখানে থাক, তোকে আমি একটা মান্থলি সাপোর্ট করবো, তুই এখান থেকে পড়াশোনা কর, এখানে যেরকম তুই কাজ করতি, হাতের কাজ করতি, সমস্ত কিছু তুই কর এখান থেকে। দিয়ে সেই মুহূর্তে আমি পুরো মার্কেট ছেড়ে দিয়েছি, আমার হাতের কাজের মার্কেট পুরো ছেড়ে দিয়েছি। সেহেতু আবার একটা সমাজের মধ্যে একটা ছেলেকে কাজ দিলেও কাজ দিয়ে দেবে, একটা মেয়েকেও কাজ দেবে, কিন্তু একটা ট্রান্সকে কাজ দেবে না কেউ। তো সেহেতু আমাকে ভরসা করে সেই মুহূর্তে কোনো কাজই আমি পাইনি, আমার যে হাতের কাজ কোনো পাইনি। সেখান থেকে আমি বাবার কাছে চলে গেলাম 3 মাসের জন্য, শ্রীরামপুরে বাবার কাছে ছিলাম ওখানে। তো ওখানে বাবার কাছে যাওয়ার পরে ঠিকঠাকই চলছিল। ওখান থেকে আমি ফার্স্ট সেমিস্টারে দিয়েছি এইচএসের। তো ওখান থেকে 3 মাস থাকার পরে এক্সাম দেওয়ার পরে লক্ষ্মী পুজোর আগে আগে বাবার সঙ্গে আমার এই মায়ের, যে আমার যে স্টেপ মামা আছে, তার বিশাল ঝগড়া হচ্ছে। আমি তো বুঝতে পারছি কি কারণে ঝগড়া হচ্ছে। দিয়ে আমি বাবাকে বললাম, তাহলে আমি আমার ঠাকুমার কাছে চলে যাচ্ছি। বাবা অনেক অ্যাডজাস্ট করতে চেয়েছিল, কিন্তু হয়নি জিনিসটা। দিয়ে দিয়ে আমি এবার চলে আসলাম বাড়িতে লক্ষ্মী পুজোর 2 দিন আগে। তখন টুকটাক অর্ডার পাচ্ছি আমি। তখন একটা লক্ষ্মী ঠাকুর অর্ডার ছিল, ওই টাকা, আহ, ওই সব টাকাতে তখন চলছে টুকটাক করে। দিয়ে বাবা বলেছিল মান্থলি 2-2.5 হাজার টাকা করে আমাকে সাপোর্ট করবে, বাকিটা আমি আমার নিজের আর্নিংয়ে হয়ে যাবে। তো সেই মুহূর্তে বাবা সাপোর্ট করে কিছু করেনি, বলেছিল এক কথা কিন্তু হয়নি কোনো কথাতে। দিয়ে ওখান থেকে
নিজের টাকা নিজের আর্নিং করে করে আমি এইচএস দিয়েছি। এইচএসে কোনো আমি টিউটর রাখিনি, এমনকি আমি আমার বায়োলজি বই, নিউট্রিশন বই, হিস্ট্রি বই এগুলো কিনিনি। জাস্ট জেরক্সগুলো হয় না, যে আমাদের ঝাড়গ্রাম এডুকেশনের যে জেরক্সগুলো পাওয়া যায় নোটসে, 60 টাকা 70 টাকা করে নেয়, ওগুলোতেই আমি করে পড়েছি। দিয়ে এভাবে চলছে, আর এইভাবে আমি আর্নিং করে হরমোন থেরাপিটা আমার চালাচ্ছি। আর এভাবে আমার এই এইচএস এর রেজাল্টটা এভাবে এত দূর এসছে। আমাকে সাপোর্ট অনেকে করেছে, মিথ্যে বলবো না। আমার মাসি হয়তো সেই সময় সাপোর্ট না করলে হয়তো আমি হয়তো এই জায়গায় দাঁড়াতে পারতাম না এখন, মিথ্যে বলে লাভ নেই। কিন্তু সেই সময় মাসি আমাকে যে ঘর থেকে বার করে দিল, সেটা যদি না করতে হয়তো আমি আজকে আরো হয়তো মানে ভালোভাবে আমার নাম্বার থাকতো হয়তো এইচএসে। আমাকে আমি ব্রেনটাকে করতে পারিনি, মানে এপাশ ওপাশ করে 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 আমি ঠিকঠাক করে আমি মাইন্ডসেট করতে পারিনি যে আমাকে এইচএসে আমাকে একটা নাম্বার তুলতে হবে, আমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে। সেভাবে সাপোর্টও পাইনি। আর পাড়া প্রতিবেশীর কথা তো ছাড়ুনি, পাড়া প্রতিবেশী মুখের উপরে সামনে এক কথা বলে, ভালো ভালো ভালো, পিছনে গিয়ে অনেক কিছু অনেক বলে। ঠাকুমা কল কিছু শুনতে হয়েছে, তো নাতি তো হিজড়ে হয়ে গেল, এখন যাবে হয়তো বাচ্চা নাচাতে, না হলে হয়তো ট্রেনের কাজ করতে। তো আমার মামা বাড়ির পাড়া থেকেও ঠাকুমাকে অনেক কিছু শুনতে হয়েছে, মামা বাড়ির পাড়া থেকে। তো ঠাকুমা বলেছে, দেখো আমি তো টাকা দিচ্ছি না ওকে, কোনো আমি সাহায্য করতে পারছি না, ও যা করছে করুক, আমার কোনো আপত্তি নেই এতে। তো সেই মুহূর্তে ঠাকুমা বুঝতে পেরেছিল যে একে হয়তো আমি সাপোর্ট যদি না করি, হয়তো হয়তো ঘর ছেড়ে দিয়ে চলেও যাবে। আমাদের মতন 90%রা কি করেন বলুন তো, যখন সাপোর্ট পায় না ঘরের সাপোর্ট পায় না, বাইরে স্কুল কলেজে কোনো সাপোর্ট পায় না, তখন তাদেরকে ওই পেশাতে চলে যেতে হয়। এমন আমি নিজের চোখে দেখেছি। আমাদের যে কমিউনিটি আছে, আমাদের এজের বাচ্চারা অনেকে মাধ্যমিক দেওয়ার পরে হয়তো তারা চেঞ্জিং এর প্রসেসিং স্কুল মেনে নেয়নি, তখন গিয়ে তারা দেখেছি, আমি আজ স্কুলে পড়ে আমি এইচএস দিয়েছি, তারা এইচএস দেয়নি, তারা হয়তো এখন কোনো একটা গুরুর আন্ডারে কাজ করছে, এমনও দেখেছি, এমনও আছে। আজকে আমাকে একজন ফোন করেছিল, একজন আমার একটা বন্ধুই বলতে পারেন, বান্ধবী, ও ট্রান্স, ও আমাদের রানাঘাটের পাশে কাজ করে, ট্রেনে কাজ করে। আমি কোনোদিন ওদের অসম্মান করিনি, কারণ ওদের মনটাও যেরকম আমার মনটাও সেরকম। ওরা সাপোর্ট পায়নি বলে করে, স্কুলের সাপোর্ট পায়নি, আর এমনি একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দরকার, যেটা আমি পাইনি। আমার একটা ইচ্ছে ছিল বলে, ইচ্ছে আছে, এখনো আছে, যে আমি পরবর্তীতে নিজের পায়ে দাঁড়াবো। যদি জব পাই তো ভালো, জব না পেলেও আমি নিজের একটা ড্রয়িং স্কুল যেটা চলছে সেটাকে আগিয়ে নিয়ে যাব, এইভাবে একটা ইচ্ছে আছে। তো যদি সাপোর্ট পাই কারোর, খুবই সুবিধা হয় আমার। আর বাবাকে একটাই কথা বলবো, যে একটু সাপোর্ট করলে হয়তো আমি আরো ভালো করতে পারবো। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো এবং এখন ঠাকুমাকে নিজের পাশে পেয়েছো। কি বলবে ঠাকুমাকে নিয়ে? ঠাকুমাকে প্রথম থেকে পাশে পেয়েছি। আমার মা যখন এক্সপায়ার হয় 2019 সালে, তারপরে ঠাকুমাই ছিল। ঠাকুমা রান্না বান্না করে দিত, সেই সময় পড়াশোনা চলছিল, পড়াশোনা নাহলে তো আমার আমার করার মতো কেউ নেই। মামা বাড়িতে দিদা নেই, আর মামা মামি আলাদা থাকে। মামা মামিরা ওরকম ভাবে নয় যে আমাকে হেল্প করবে, আমাকে সাপোর্ট করবে, সেটা মামা মামির মধ্যে ছিল না। মামি প্রথম থেকেই একটা আলাদা রকম, আলাদা থাকবো, তার বাপের বাড়িকে নিয়ে চলবো। তো সেখানে ঠাকুমা ছিল বলে হয়তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। ঠাকুমা সে সময় রান্না বান্না করে দেবা, আমার স্কুলে পাঠানো, স্কুলে যাওয়া। তো সেই সময় ঠাকুমাকে আমি পাশে পেয়েছি। তারপরে যখন আমি ট্রানজাকশনের জন্য প্রথম বলেছিলাম ঠাকুমাকে, তখন প্রথমে ঠাকুমা বুঝতে চাননি, কিন্তু আমি বিভিন্ন যারা আছে তাদেরকে দেখিয়েছি, যারা এরকম পড়াশোনা করে চাকরি করছে, আমিও করতে পারবো চাইলে। তো সেখানে তখন ঠাকুমা বুঝতে পেরেছিল, কিন্তু কোনো জায়গা থেকে হয়তো তাকে পাড়া প্রতিবেশী ভুল বুঝিয়েছে, বাবা ভুল বুঝিয়েছে, তখন ঠাকুমা মাইন্ডটা সেট করতে পারেনি। ঠাকুমা আমাকে উল্টোপাল্টা বলে। তখন বলছে, হ্যাঁ এখান থেকে কিছু করতে পারবে না তুমি, তুমি থাকতে হলে আমার মতো থাকতে হবে, তোমার থাকতে হলে আমার মতো থাকতে হবে, এখানে তুমি এইসব কিছু করতে পারবে না, তুমি বাইরে গিয়ে চাকুশি করো, তুমি কলকাতা থেকে তুমি চাকুশি করো, আমি কিছু বলবো না। তো সেখানে সেই সময় ঠাকুমাকে পাইনি। তারপরে আবার যখন আমি মাসির বাড়ি চলে যাই, মাসির বাড়ি থেকে আসার পরে আবার ঠাকুমাকে আমি পাশে পেয়েছিলাম, এখন অব্দি ঠাকুমা আমার পাশে দাঁড়িয়ে আছে। তো ঠাকুমাকে হয়তো আমি ছাড়তে পারবো না, ঠাকুমা হয়তো ছেড়ে দিতে পারে, কিন্তু ঠাকুমাকে ছাড়তে পারবো না, কারণ এতটা জার্নিতে ঠাকুমা আমার সঙ্গে আছে, এখনো অনেক কিছু শুনতে হয় ঠাকুমাকে, এখনো হয়তো বাবা অনেক কিছু বলে, এখনো অনেক কিছু, পাড়া প্রতিবেশী অনেক কিছু বলে, যেখানে যেখানে ঠাকুমা যায় অনেক জায়গায় অনেক কিছু শুনতে হয়। তো সেই জায়গাটা থেকে শুনে করে আমাকে ঠাকুমা ছাড়েন এখনো। তো আমি ঠাকুমা পরবর্তীকালে ফেলে দিতে পারবো না। এই মুহূর্তে ফ্রেমে যাকে পেয়েছি তিনি গঙ্গা পাল আলিয়ার ঠাকুমা। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। এক সময় যে ছিল আপনার নাতি,
এখন সেই আপনার নাতনি। ওর লড়াই আপনি পাশে ছিলেন, ভবিষ্যতে কিভাবে পাশে থাকবেন? যতদিন বেঁচে আছি ওর পাশে থাকবো। আর নাতনি আমি এখনো ভাই বলে ওকে ডাকি, ছোটোর থেকে ভাই বলে ডাকি, আর ভাই বলেই ডাকবো। হ্যাঁ, বোন বলতে পারবো না, কারণ ভাইই থাকবে আমার। হ্যাঁ, তবে সাহস জোগাবো ওর। হ্যাঁ, যে যা তোর যেটা ভালো লাগবে তুই সেটাই কর। আর যেগুলো মানে যে আঁকা, তারপরে তোমার ঠাকুরের কাজ, হ্যাঁ এই নিয়ে ওকে পড়তে বলছি আর কি। পড়াশোনার দিক দিয়ে তো আমি সেরকম কিছুই মানে জানি না। তো ও যেটা মানে আমাকে বুঝিয়ে বলে যে ঠাকুমা এই জিনিসটা করলে ভালো হবে, সেটাই বলি যে যেটা ভালো হবে সেটাই করবি, কেননা এসবের মানে আমার কোনো ইয়ে নেই, বুদ্ধি নেই, এবং পড়াশোনার ইয়ে দিয়ে আমি কিছু জানি না। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠেই তোমার ও তো বেলা অবধি ঘুমোয়, ওকে ডাকি না। এবার আমি গেলাম, উঠে না উঠেই বাথরুম যেতে হয়, বাথরুম টাথরুম গিয়ে তারপরে এবারে ফুল তুলতে যাই। আর ঠাকুর আছে, গোপাল আছে, দিয়ে গোপাল আবার ওই এনেছে। হ্যাঁ, তাহলে এবার ফুল তুলতে যেতে হয়। ফুল টুল তুলে দু নাতনি আছে সামনে, সে নাতনিরাও সকালে চলে আসে, এসে একে উঠাবে, ওরাও দাদাই বলে। ও দিদি বলছে, দিদি তো বলে না, ও বলে "এই আমাকে এবার দিদি বলে ডাকবি"। হ্যাঁ, বলছে না আমরা দিদি বলবো না, দাদাই বলবো। দাদা বলে ডাকে সবসময় এখানে, মানে আমি যে রান্না বান্না করি এইখানেই খায় সকালবেলায়, এবার দুপুরবেলাও ওইখানে খাবে, ঘর কিছুতেই যাবে না। হ্যাঁ, আর দাদাকে খুব ভালোবাসে। দিয়ে তাহলে এবারে ওদের সমস্ত ইয়ে করে দিয়ে এবার আমি কলের জল নিতে হয়, রাস্তার কলের জল নিতে হয়। জল টল নিয়ে এবার ঘর দুয়ার পরিষ্কার করে বাসন কুসন মেজে সব কিছু কাজ করে নিলাম, দিয়ে চান করে নিলাম। এবার চান করে পুজো করে তারপরে এদের খাবারের ব্যবস্থা করি। যাই হোক টিফিন করা হলো, মুড়ি হোক কিংবা কোনো দিন হাতে রুটি পরোটা যে হোক করলাম, নাহলে এক একদিন ভাত পান্ত ভাত রেখে দিই, আলু ভেজে দিলাম, ও দিয়েই মানে এর খাবার কোনো জ্বালা নেই। হ্যাঁ, যা দেবে তুমি তাই খাবে। এবার খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হলে 10:30টার সময় আমি বেরিয়ে যাই রান্না করতে দোকান বাড়িতে। দিয়ে এবার রান্না করে দিয়ে আসলাম হয়তো 12টা, কোনদিন 12:30টাও বেজে যায়। এবারে এসে আবার দুপুরে রান্না টান্না করে 2টা 2:30টার মধ্যে খেয়ে নিলাম, খেয়ে একটু বিশ্রাম করলাম, আবার 5টা বাজলো, 5টা বাজলে আবার বেরিয়ে যায়। ঢুকি প্রায় 8:30 9টায় ঘর ঢুকি। দিয়ে তারপরে ওই 10টা 10:30টার দিকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর শুনলাম আর কি। চাই যে ও এইসব পড়াশোনা করে একটু চাকরি করুক, ওর নিজের পায়ে দাঁড়াক, ওর ভবিষ্যৎটা যেমন না কোনো অন্ধকার না হয়, ওর নিজের পায়ে দাঁড়াতে কেউ তো নেই দেখার মতন। আর আমি কতদিন আর বেঁচে থাকবো যে ওকে দেখবো, এটাই বলছি নিজের পায়ে দাঁড়াক, যেন ওর ভবিষ্যতে কোনো চিন্তা না করতে হয়। পরের প্রশ্নটা একটু ব্যক্তিগত। প্রত্যেকটি মেয়ের জীবনেই নিজের মনের মানুষকে নিয়ে কিছু ভাবনা বা স্বপ্ন থাকে। তুমি ব্যক্তিগতভাবে নিজের মনের মানুষ সম্পর্কে কি ভেবেছো, বা তোমার কেমন মানুষ পছন্দ? আমার কিরকম মানুষ পছন্দ বলতে গেলে যে আমাকে বুঝবে, যে আমি কোনো কিছু লুকিয়ে আমি কোনো কিছু করতে চাইছি না। আমার প্রথম থেকে মানে লাইফের ফার্স্ট দিন থেকে যখন রিলেশনশিপে যাবো তখন অবধি সমস্ত কিছু ক্লিয়ার করে বলবো, দেন সে যদি এগ্রি হয় সমস্ত ব্যাপারটা নিয়ে, সেরকম মানুষকে চাই। আর সব থেকে বড় কথা, এখনকার দিনে আমার তো ইচ্ছে নেই রিলেশনশিপে যাওয়ার, কারণ এখনকার দিনে একটা বায়োলজিক্যাল মেয়ের সংসার সংসার থাকে না। তার সংসার 2 দিন পর ভেঙে যায়, হয়তো ডিভোর্সের ওখানে গিয়ে পৌঁছে যায়। তো সেহেতু আমি যেহেতু ট্রান্স, তো আমার ক্ষেত্রে এটা মনে হয় একটু কঠিনের ব্যাপারটা। তো সেহেতু যদি লাইফে কেউ আসে তারা ভালো, যদি না আসে তাও ভালো। ইচ্ছে আছে যখন নিজের পায়ে দাঁড়াবো, একটা অ্যাডপ্ট করবো বেবি, তাকে নিয়ে জীবনটা কাটানোর ইচ্ছে আছে। তাছাড়া লাইফে আর কোনো কিছু ভাবা নেই যে মনের মানুষ চাই বা মনের মানুষ দরকার, এটা ভাবা। খোলা চুলে কিন্তু বেশ মানিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আবার প্রশ্নে ফেরা যাক। যখন অনিবালা বিদ্যালয়ে প্রথম অনুমতি পেলে মেয়েদের ইউনিফর্ম পরে ক্লাস করার, সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথমে তো আমি যেটা বললাম একটু আগে, যে আমি মেল ড্রেসে প্রথম দিন গিয়েছিলাম, সেহেতু সেখানে স্যার দেখে করে একটু অনেক বলেছে এরকম রাখা যাবে না, এত বড় বড় চুল, তুমি ছেলে হিসেবে এসছো, ছেলেদের পোশাক পরে তো রাখা যাবে না।
সেখানে প্রথমে স্যার বুঝতে পারেননি, কিন্তু যখন পুরো ব্যাপারটা স্যার বুঝলেন তখন স্যার বললেন যে তুমি যেটাতে কমফোর্টেবল, তুমি যদি বলো ফিমেল ড্রেসে আসতে চাও তুমি আসতে পারো। কিন্তু আসলাম আমি, আসার পরে যখন বলেছিলেন তোমার কাছে প্রুফ কি আছে, তুমি যে ট্রান্স, তোমার প্রুফ কি আছে, তখন আমি সাইকোলজি রিপোর্টটা দেখিয়েছিলাম, সেইটাতে আমার অ্যালাউ হয়েছিল স্কুলে। ওই রিপোর্ট দিয়ে আমি আমার এইচএসে ট্রান্স আমি হিসেবে ইয়ে করেছি, ফিল আপ করেছিলাম, এইচএসএ ইয়েতে রেজিস্ট্রেশন করেছিলাম। তো সেখান থেকে পরে যখন আমি ক্লাসে বসি, বান্ধবীদের সঙ্গে বসি, প্রথম 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 দিন আমার পাশে কেউ বসেনি, প্রথম দিন আমার পাশে কেউ বসেনি। তারপরে দ্বিতীয় দিনের দিন আমার যে এখন বেস্ট ফ্রেন্ড যে, সে বসেছে দ্বিতীয় দিন। দিয়ে তারপরের দিন থেকে আস্তে আস্তে সবাই অ্যাডজাস্টমেন্ট করলো। স্যার স্যার এসে ক্লাসে বারবার বলে যেতেন যে দেখো ওকে একা করো না, তোমরা সঙ্গে না থাকলেও হয়তো পিছিয়ে পড়বে বাকিদের থেকে, তোমরা সঙ্গে নাও ওকে। দিয়ে ওখান থেকে আস্তে 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 পুরো ক্যাজুয়ালি ব্যাপারটা হয়ে গেছে। দিয়ে তারপরে আর কোনো অসুবিধা হয়নি। মেয়েদের ড্রেস পরে স্কুলে যখন যেতাম তখন খুব ভালো লাগতো। স্কুলটাকেও মিস করবো আর ড্রেসটাকেও মিস করবো। তো স্কুল লাইফটা আমার মনে হয় 5 থেকে 10 অবধি যেটা ছিল তার থেকে আমি 11-12 বেশি মানে আনন্দ সহকারে স্কুলটা আমি করেছি ড্রেসটার জন্য। তারপরে বান্ধবীরা সব আমার সঙ্গে বসতে একসঙ্গে। তো সেখান থেকে আমার ভালো লেগেছিল, স্কুলটাও ভালো লেগেছে আর আমার 11-12টা খুব ভালো লেগেছে। সমাজে তোমার মতো আরো অনেকেই রয়েছে যারা শারীরিকভাবে অন্য একটা পরিচয়ে থাকলেও তাদের মনে মনে অন্য একটা পরিচয় লুকিয়ে থাকে, কিন্তু সমাজের চোখ রাঙানি বা পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা কাটিয়ে নিজেদের সেই স্বপ্ন তারা পূরণ করতে পারে না। সেক্ষেত্রে তাদের কাছে তুমি একটা দৃষ্টান্ত। একটু বলো তাদের সবার জন্য যে ঠিক কি পদ্ধতি অবলম্বন করে বা কিভাবে তারাও নিজেদের এই স্বপ্নটা পূরণ করতে পারে। প্রথমে বলবো আমি আমি যেটা বুঝেছিলাম যে জীবন একটাই, তো উপভোগ করাটা উচিত। সবার জীবন একটাই, উপভোগ করো জীবনটা। প্রথমে কে কি বললো, কে কি ভাবলো, যখন তোমাকে তোমার পাশে সাপোর্ট করবেন তখন ওদের কথা ভেবে লাভ নেই যে ও কি বলতে চাইছে, কেন বলছে, বললে হয়তো আমার খারাপ লাগবে। ওইসবগুলো না ভেবে তুমি তোমার যেটা তোমার চাওয়া পাওয়া সেটাকেই প্রথমে প্রায়োরিটি দেওয়া উচিত, যেটা আমি করেছি। তো প্রথমত এটা তো একটা বড় প্রসেসিং, বড় একটা লেন্দি প্রসেসিং, তো কোনোটাই মুখের কথায় হয় না। ফার্স্ট অফ অল প্রথমে যেতে হবে সাইকোলজিস্ট রিপোর্টের কাছে। সাইকোলজিস্ট রিপোর্ট না হলে তুমি কোনো কিছু, হরমোন বলুন, সার্জারি বলো, কোনোটাই হবে না। আর যদি তুমি এই যে পড়াশোনা যেটা আমি যেটা করেছি, 11-এ ভর্তি হয়েছি, ট্রান্স হিসেবে ভর্তি হয়েছি, এখানেও কিন্তু আমার ওই সাইকোলজিস্ট রিপোর্টে বিশাল একটা অবদান। ওটা ছাড়া হয়তো আমি ভর্তি হতে পারতাম, হয়তো মেল ড্রেসেই আমাকে হয়তো এই চেষ্টা করতে হতো, আমি হয়তো এত জলদি রূপান্তরের মধ্যে আমি করতে পারতাম না। তো সেখান থেকে প্রথমে বলবো, প্রথমে সাহস জোগাতে হবে। সাহস জোগে তোমাকে তোমাকে তোমার যে ভিতর সত্তাটা আছে সেটা তোমার বাইরে আনতে হবে, ভয় পাওয়া যাবে না। তারপরে সেকেন্ড হচ্ছে তুমি সাইকোলজি রিপোর্ট দেখাও, সাইকোলজিস্ট যে কোনো জায়গার সাইকোলজিস্ট দেখিয়ে তারপরে মেডিকেল প্রসেসিংয়ে হরমোন হরমোন চলাকালীন, হরমোন মিনিমাম 3-4 বছর তো নিতেই হয়। 3-4 বছর নেওয়ার পরে তুমি তারপরে সার্জারি। সার্জারিতে অনেকটা মানে অনেকটা অ্যামাউন্ট, সার্জারি অনেকটা পয়সা, সবার ক্ষেত্রে সমান হয় না। যেমন আমার ক্ষেত্রে এখন অবধি এই সামর্থ্যটা আমার নেই, তো আমি যেমন পরবর্তীকালে করাবো ততদিন আমি হরমোন চালিয়ে যাবো। তো এখানে লেন্দি প্রসেসিং একটা আছে। এই ধরনের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। হুম। আর্থিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে কখনো কি মনে হয়েছে স্বপ্ন দেখা থেমে যেতে পারে? মনে তো হয়েছে অনেকবারই যে হয়তো আমি হয়তো এর পরে প্রসেসিং হয়তো করাতে পারবো না, কিন্তু সে পরের কথা ভেবে যদি আমি এখন থেকে যদি বন্ধ করে দিই, মানে হরমোনটা নিয়ে বন্ধ করে দিই, তাহলে তো আমার আরো লেন্থি, মানে আরো টাইমিং লেগে যাবে জিনিসটায়। তো আমি কি ভেবেছি যে যবে আমার সামর্থ্য হবে তবে আমি সার্জারিগুলো করাবো, কিন্তু ততদিন আমি হরমোন থেরাপি এবং আমার আইডেন্টিটি যেটা ট্রান্স, আমি ট্রান্স আইডেন্টিটি নিয়ে আমি ততদিন বেঁচে থাকবো। রাজ্যের বিশিষ্ট শিক্ষাপ্রতি এবং বর্তমানে একটি কলেজের অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ের জীবনের নানান ঘটনা তোমাকে নানাভাবে সাহস দিয়েছে। তো কিভাবে তুমি তার কাছ থেকে এই সাহসটা পেয়েছো? সাহসটা পেয়েছি বলতে আমার কাছে যখন ফার্স্ট ফোন আসে, মানে স্মার্টফোন, তখন আমি ক্লাস এইটের এইটে চলছে তখন আমার, তখন লকডাউনের সময় দেখতাম যে অনেক ট্রান্স আছে যারা রিলস ভিডিও করে, তার মধ্যে ওরা ওরা আলাদা ক্যাটাগরির। তার মধ্যে দেখতাম যে মানবী বন্দ্যোপাধ্যায় নাম শুনেছিলাম আগে, আগে তার ওনার আগের আগের নামটা শুনেছিলাম, কিন্তু আমি বুঝতে পারতাম না কে। তারপরে একদিন সার্চ করে দেখি যে মানবী বন্দ্যোপাধ্যায় ম্যাম কে। দেখলাম ওনার পুরো জীবনীটা কিছু কিছু ভিডিওর মাধ্যমে উনি বলেছেন।
তার এখনো উনি বলেন মাঝে মাঝে তার জীবনের ব্যাপারে। তো সেখান থেকে অনেকটা অনেকটা সাহস জুগিয়েছি নিজেকে যে আমিও চাইলে আমিও করতে পারবো। তো সেখান থেকে মানবী ম্যামের আশীর্বাদ যদি থাকে, আশীর্বাদ, তাহলে হয়তো আমি আগের দিকে আগে যেতে পারবো আরো। আমরা জানি আলিয়া একজন সৃজনশীল মানুষ, তাহলে তোমার সেই শখের জায়গাটা প্রসঙ্গে একটু বলো, কিভাবে কাজ শিখলে বা কি কি কাজ করেছো? প্রথমে জিনিসটা ছিল ভালো লাগার, ভালোবাসার ছিল। মানে ছোটবেলায় যখন আমি 4-5 পড়তাম তখন থেকে মাটি মাটি খেলার ছলে মাটির পুতুল বানানো। তো সেখান থেকে আস্তে আস্তে তখন আমি কিসে পড়ি, ফোরেই পড়ি তখন। তখন দিদা মারা গেছে, তারপরে পরে মাটি দিয়ে প্রথম বানিয়েছিলাম দুর্গা ঠাকুর, সেটাও খেলার ছলে। তারপরে মাটি দিয়ে প্রথম তারপরে বানিয়েছিলাম একটা এরকম এরকম হাইটের একটা দুর্গা ঠাকুর বানিয়েছিলাম, তার কোনো সাইড পুতুল ছিল না, মানে কার্তিক গণেশ ছিল না। ওইটা একবার জি 24 ঘন্টায় একবার রিপোর্টিং এ এসেছিল, যে ঝাড়গ্রামে 13 বছর না 10 বছর, হ্যাঁ 13 বছরের খুদে হাতে তৈরি দুর্গা দুর্গা প্রতিমা, সেটা একবার রিপোর্টিং এ এসেছিল। তো সেখান থেকে অনেক ভাইরাল হয়েছিলাম আমি মাঝখানে। দিয়ে তারপরে মা মারা যাওয়ার পরে লকডাউন, সেই সময় কি করব, কিছু কোনো স্কুলও বন্ধ হয়ে গেছে। তো বাবাকে বলেছিলাম যে এরকম এরকম ভালো লাগছে, তো এরকম এরকম কিছু করি। তো বাবা বলছে হ্যাঁ কর। সেই সময় ফার্স্ট আমি কাজ করেছিলাম কি বলে আমাদের অদ্রিজা ক্লাব আছে, যেটা ভরতপুরে, যেটা মহিলা পরিচালিত পুজো। তো সে বছর বলেছিল যে 5 ফুটের বেশি প্রতিমা হাইট করতে না, বা একটা বাজেট দিয়েছিল এই বাজেটের মধ্যে পুজো কমপ্লিট করতে। তো সেই বছর ফার্স্ট স্টার্টিং করেছিলাম দুর্গা প্রতিমা দিয়ে, বিজনেসের কাজটা স্টার্টিং করেছিলাম। তো অর্ডার তো নিয়ে নিয়েছি, সেরকম কাজ জানতাম না। তো সেখানে আমাকে হেল্প করেছে ইউটিউব। ইউটিউবে এখন সমস্ত কিছু শেখা যায়, ওখান থেকে পড়াশুনো হচ্ছে, রান্না বান্নাও শেখা যাচ্ছে। তো ওখান থেকে কিভাবে মাটি তৈরি করা, মাটির প্রসেসিং, কিভাবে মুখ বানাতে হয়। তখন আমার কাছে কোনো ডাইস ছিল না মুখ বানানো। তো হাতে মুখ বানিয়ে সমস্ত কিছু করে ওখান থেকেই আমার শিক্ষাটা ওখান থেকে, মানে হাতে ধরে আমাকে কোনো কোনো শিল্পী বা কোনো গুরু আমাকে শিখিয়েছে এমনটা কিছু নেই। যা শিখেছি ইউটিউব থেকে শিখেছি, খড় বানা থেকে, কাঠামো তৈরি করা থেকে ইউটিউব থেকে শিখেছি। তো ওইখান থেকে ওইটা ওইটা স্টার্টিং হয়েছে। আর তারপরে আমি রিসেন্ট 1.5-2 বছর আগে ক্রাফটের কাজ বলতে এই যে হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো হয়, তো আমি তো জানি মাটির কাজ আমি করতে পারি। তো আমি এবার ক্লে যে ক্লে গুলো হয় না, সে মোল্ডেড ক্লে গুলো হুম। হয়, তো ওইগুলো দিয়ে তাহলে ট্রাই করে দেখি যদি করতে পারি। তো ওখান থেকেও অনেক জুয়েলারি বানিয়েছি, সেলিংও করেছি। তো ওখান থেকে একটা আর্নিং এর জায়গা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে কাপড়ের উপরে ফেব্রিকের কাজ যেগুলো, বা এই যে বিয়ের যে কুলো হয়, কুলো, তারপরে যে পিড়ি হয়, বিয়ে, এগুলো তো কলকার ডিজাইন করা, মাটির থালার উপর কলকার ডিজাইন করা, এগুলো এগুলো করি মোটামুটি। আর মেহেন্দির কাজও করি, রিসেপশনের মেহেন্দি, মাঝে মাঝে অর্ডার আসলে যখন যেভাবে হয় বুক হয়, সেরকমভাবে মেহেন্দির কাজটাও করি। আমি ড্রয়িং শিখেছি যখন আমার 5 বছর বয়স, তখন তো আমার স্টার্টিং ড্রয়িং জগতে। তো আমাদের নতুনডি এলাকায় একজন স্যার আছে, ওনার কাছে ড্রয়িং শিখেছি, টনি স্যার ওনার নাম, ডাক নামটা টনি স্যার। ওখানে শিখেছি। তারপর ওখানে আমি পূর্ণ বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে পরীক্ষা দিয়েছি, পূর্ণ অবধি দিয়েছি। তারপরে আমাদের আর্ট একাডেমি ঝাড়গ্রাম সঞ্জু স্যারের কাছে, ওইখানে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিয়েছি। তারপরে আমার মাসির বঙ্গীয় সঙ্গীতের ডান্সার সেন্টার আছে, ওইখান থেকে আমি থার্ড ইয়ার দিয়েছি। থার্ড ইয়ার দেওয়ার পরে তখন টিচার ছিল, থার্ড ইয়ারের টিচার ছিলেন। থার্ড ইয়ারের পরে আমি আমার নিজের সিলেবাস কমপ্লিট করেছি, দিয়ে এক্সাম দিয়েছি। ফিফথ ইয়ার অবধি হয়েছে, এবছর 6th ইয়ার দেবো বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে। আর 5th ইয়ারের পরে আমি সেন্টার অ্যাপ্লাই করেছি একটা, 5th ইয়ারের পরে সেন্টার অ্যাপ্লাই করা যায়। তো ড্রয়িং একটা সেন্টার অ্যাপ্লাই করেছি, আমার স্টুডেন্ট আছে, ওনাদের তো পরীক্ষা দিতে হবে। তো ওই জগৎটা, ড্রয়িং এর জগৎটা অনেকদিন ধরেই আছে। আমি ড্রয়িংটা যতদিন আমার পড়ার জগৎ, ততদিন আমার ড্রয়িং এর জগৎ। উচ্চ মাধ্যমিকের পর এরপর নিশ্চয়ই উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে, তো কোন পথে এগিয়ে যেতে চাও? ইচ্ছে আছে আমাদের রবীন্দ্রভারতী বা বিশ্বভারতী থেকে ভিজুয়াল আর্ট নিয়ে। ওখানে তো অনেকগুলো পার্ট আছে, তো ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, অনেকগুলো পার্ট আছে। তো ইচ্ছে আছে ভিজুয়াল আর্ট নিয়ে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছেটাই আছে। আজকে যারা নিজেদের পরিচয় নিয়ে ভয় বা দ্বিধায় রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মনে সাহস জগিয়ে যেটা তোমার অন্তরে, যেটা তোমার আছে, সেটা তুমি বাইরে প্রকাশ করো। কারণ জীবন একটাই। হয়তো তুমি আজ বাবা মার জন্য হয়তো অ্যাডজাস্টমেন্ট করছো যে তুমি এটা বলবে না, বা পাড়ার লোকে কি বলবে তার জন্য তুমি অ্যাডজাস্টমেন্ট করছো যে কি বলবে তারা।
কিন্তু তারা কিন্তু তোমার পাশে সারা জীবন কেউ থাকবে না। একদিন তোমার বাবা মাকেও তোমাকে হারাতে হবে, বাবা মাও যাবেন, তাদের বয়সে তারা যাবে, তুমি শেষমেশ তুমি গিয়ে কিন্তু একাই গিয়ে দাঁড়াবে। তো তার জন্য বলবো, ভয় না পেয়ে সাহস জুগিয়ে, হ্যাঁ যদি বাড়ির ফ্যামিলি সাপোর্ট করে খুবই ভালো, যেটা আমার ফ্যামিলি করেনি এখন অব্দি সাপোর্ট। এখন অব্দি হয়তো আমার ঠাকুমা শুধু সাপোর্ট করে, বাকি কেউ সাপোর্ট করে না। তো সেহেতু বলবো তোমরা ফ্যামিলি যদি সাপোর্ট করে তাও ভালো, ফ্যামিলি সাপোর্ট না করলেও সাহস জুগিয়ে নিজেদের ভিতরের আত্মাটাকে তোমরা প্রকাশ করতে পারো, করাটা উচিত তোমাদের। অনুভব থেকে আলিয়া হয়ে ওঠার এই যাত্রাপথকে এক কথায় কি বলবেন? সমাজের নেগেটিভ মানুষজন, নেগেটিভ কথাবার্তাকে ফেলে রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। বাই দ্য ওয়ে, এখন এই কদিন না, মানে আমার পাড়া প্রতিবেশী সবাই আলিয়া আলিয়া বলে ডাকে আমাকে। তো সেহেতু আমার আলিয়া নামটা পছন্দের নয় একবারই। আমার ইচ্ছে ছিল অনুভব থেকে অনুপ্রভা করা। অনুভব কথার মানেটা হচ্ছে অনুভূতি, অন্তরের অনুভূতি। আর অনুপ্রভা কথার মানে হচ্ছে আলোক ছটা। তো ওই হিসেবে আমার আলিয়া নামটা রাখার একদমই ইচ্ছে নেই। তো ইচ্ছে আছে যখন আমি নামে চেঞ্জ করাবো তখন অনুপ্রভাই রাখবো। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের পরিচয় প্রকাশ করতে আজও ভয় পান। সমাজের চোখ রাঙানিকে এড়িয়ে নিজের স্বপ্নকে সঙ্গী করে বাঁচার পথে আলিয়ার গল্প তাদেরকে নতুন করে সাহস যোগাবে, এই আশা আমরা রাখি। অনেক ধন্যবাদ তোমাকে নিজের জীবনের। তোমাদেরকে ধন্যবাদ এতটা আমাকে হেল্প করার জন্য। অনেক কথা তুমি ভাগ করে নিলে নিজের জীবনের আমাদের সঙ্গে। ফিরে আসবো অরণ্য শহরে আড্ডার পরবর্তী পর্ব নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অরণ্য শহরে আড্ডা, শুধুমাত্র শহর ঝাড়গ্রাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।